আজকে পরবর্তী খবরে সল্টলেকের সোনা ব্যবসায়ীকে অপহরণ খুন দেওতারায় নিউ টাউনের যাত্রাগাছি। তার এই ঘটনায় ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালককে জেরা করে গাড়ির হদিশ মেলে। 28 অক্টোবর রাত 8:35 নিউ টাউনে যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার সেই ফুটেজ আগেই হাতে পায় পুলিশ। 30 অক্টোবর রাতে যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। এবার খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। স্বপন কামিল্লা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। গত 28 অক্টোবর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন বিডিও। এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার, ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে জেরা করে পুলিশ। এরপর ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় গাড়ি, যে গাড়িতে স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলে তুলে আনা হয় বলে অভিযোগ। খুনের পরে দেহ লোপাট করা হয় এই গাড়ি করে। এখানেই নিহত সোনা ব্যবসায়ীর পরিবারের প্রশ্ন। খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি। কিন্তু খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না? সবাই গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু প্রশান্ত বর্মা ও বিডিও, আমার স্বামী যে হত্যাকারী, সে গ্রেপ্তার হচ্ছে না কেন? আমি চাই প্রশান্ত বর্মা ও বিডিও সে গ্রেপ্তার হয়। নিউজ 18 বাংলা। শনিবার ভোরে এজরা স্ট্রিটে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক দোকান। দমকলের অভিযোগ, ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় নেভাতে বেগ পেতে হয়। বিশাল ক্ষতি হয়ে গেল। কেউ বলছে শর্ট সার্কিট, কেউ বলছে লাগানো হয়েছে। শনিবার ভোর 5:30 কলকাতার এজরা স্ট্রিটে বিধ্বংসী আগুন। রাস্তার উপরে একের পর এক দোকান, ইলেকট্রিক সরঞ্জামের একাধিক গোডাউন। স্থানীয়দের দাবি, ভোরে আচমকায় আগুন লাগে একটি গোডাউনে, ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এর জেরে প্রায় 100টি দোকানের ক্ষতি হয় বলে দাবি। বড়বাজারের ইলেকট্রিক্যাল গুডসের মার্কেট হিসেবে এজরা স্ট্রিটের এই বাজার অত্যন্ত পরিচিত এবং সেখানে এই অগ্নিকাণ্ডে প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন। लॉस तो मेरा अकेले का नहीं है, यहाँ पर कम से कम 200 दुकानदार है इस मार्केट में। চক্রান্ত তো হতেই পারে, কেন এই যে পাশে বিল্ডিং এর সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন দিয়ে একটা মামলা চলছে। অনেকবার আমাদেরকে হুমকি দিয়েছে আমরা আগুন লাগিয়ে দিব, এই করবো। এজরা স্ট্রিট ঘিঞ্জি এলাকা, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ইলেকট্রিকের তার, ইন্টারনেটের কেবলে ঠাসা এলাকা। অভিযোগ, এর জেরে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। প্রায় 4 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে একদম পুরোপুরি ঘেঞ্জি এলাকা, যাবার কোনো রাস্তাই নেই, লোক যে নেভাবে সেই রাস্তাই নেই। এই ধরনের তারের জন্যই ঘটনাস্থলে দমকলের হাইড্রোলিক ল্যাডার পৌঁছতে পারল না। পুরনো কলকাতায় এইভাবেই রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত বৈদ্যুতিক তার, টেলিফোন ওয়্যার বা কেবল ওয়্যার এইভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে ওয়্যারিং আছে, ওয়্যার যে নেট আছে, সেটা একটু প্রবলেম করে আমরা ল্যাডার আনতে পারলাম না। একটি ওয়্যারিং সিস্টেম আছে ক্রস দ্য রোড। এমনি এই এজরা স্ট্রিট অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা, তারপর দেখবেন এই সরু গলিতে তার আছে, গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে। আগামী দিনে নিশ্চয়ই কর্পোরেশন সেই ব্যবস্থাগুলো নেবে। ওই বাড়িটা কোনো ওয়ারিশ নেই, ওর কোনো কেউ অনার নেই। ভেতরে ওই কিছু
ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল ভেতরে, আর কোনো ব্যবস্থা হয়নি। এত পুরনো বাড়ি ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে, কেউ বানাতে পারে, কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয়। এক্ষুনি জানার কথা নয় যে কোনটা ইলিগাল আর কোনটা লিগাল। যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়া নেবে। নিউজ 18 বাংলা। বরানগরে বাগজোলা খাল চুরি, খাল দখল করে নিচ্ছে, তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। অভিযোগের পেছনে রয়েছে জমি মাফিয়ার হাত। এটা বাগজোলা খাল, বরানগরের সতীন লেন নগরে। এই খালের বুকে এখন লাইন দিয়ে বাড়ি। বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ড সতীন লেন নগর। এখান দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা খাল, এলাকার জল নিকাশির বড় ভরসা। অভিযোগ, এই খালে জমি মাফিয়ার নজর। খালের বুকে বসানো হয়েছে কাঠের খুঁটি, সেই জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়েছে, এরপর জমি বিক্রি। এই জমিতেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আগে এই খালটা ছিল আরো চওড়া, আশেপাশের লোকরা আস্তে 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 পুরো দখল করছে। দখল এমন ভাবে করছে পরে খালটাকে নর্দমার মতো করে ফেলছে। 50 ফুটের খাল 20 ফুটের মতো হয়ে গেছে। বরানগরে চলছে বাগজোলা খাল সংস্কারের কাজ, এরই মধ্যে খাল দখলের অভিযোগ। শনিবার এলাকায় যান স্থানীয় বিধায়ক, তার সামনে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। সমস্যার সমাধান করার চেষ্টা করছেন এবং উনি সেচ দপ্তর ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন, এসডিও স্যারের সাথে কথা বলেছেন, সবার সাথে কথা বলে একটা সমাধানের রাস্তায় আসা হয়েছে। বিধায়িকা আবার আসবেন, পরবর্তী ডিসিশন তখনই নেওয়া হবে। সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে, যাতে জল না জমে ঠিকভাবে, যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায়, সেইটাই যাতে ঠিক থাকে, সেইটার জন্যই আজকে অঞ্জনদা, আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি। কাজ এগোনোর পরে কি স্ট্যাটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে, সেই অনুযায়ী আমরা ডিসিশন। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য মৃত্যু। বাংলাদেশে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্য মৃত্যু আর খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারের। আরো একবার আপনাদের জানাই, বাংলাদেশের জেলে মৎস্যজীবীর রহস্য মৃত্যু। বাংলাদেশের কাকদ্বীপে মৎস্যজীবীর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবারের। বিশ্বজিৎ হালদার রয়েছে, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, খুনের অভিযোগ মৎস্যজীবীর পরিবার তুলছে, ঠিক কি ঘটনা? হ্যাঁ, একেবারে দেখো, এই যে কাকদ্বীপের যে বাসিন্দা যে বাবুল দাস, একেবারে বয়স মাত্র 25 বছর বয়স, এবং তিনি কানেও শুনতে পান না এবং মুখেও কিছু বলতে পারেন না। একেবারে সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে দীর্ঘদিন ধরে কিন্তু এই ট্রলারের শ্রমিকের কাজ করেন এবং এই মাস 3 আগে যে ট্রলার বাংলাদেশে আটক হয়েছে সেখানে কিন্তু এই বাবুল দাস ছিলেন এবং সেই জায়গা থেকেই গতকাল যেটা হাই কমিশনার সূত্রে যেটা খবর এলো পরিবারের কাছে, সেখানে সে স্ট্রোক হয়ে মারা গিয়েছে বলে এমনটাই কিন্তু তাকে জানানো হয়েছে পরিবারকে। এবং তারপরে স্বাভাবিকভাবে পরিবার কিন্তু একেবারে ভেঙে পড়েছে পুরো পরিবার, এবং যেটা অভিযোগ করতে শুরু করেছে যে এই অল্প বয়সে কিভাবে তার স্ট্রোক হয় এবং সে মারা যায়, তাকে চক্রান্ত করে কিন্তু মেরে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানানো হচ্ছে। যদিও অ্যাসোসিয়েশন থেকে যেটা বলা হচ্ছে যে তারা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা এর প্রকৃত তদন্ত চায় যে কিভাবে এই বাবুল দাস মারা গেল। ধন্যবাদ। বাংলাদেশে অনেক অত্যাচার করেছে, নাহলে আমার ছেলেটা কি করে মারা গেল? ওরা কথা বলতে দেয় না, অত্যাচার করে খেতে দিচ্ছে না, কিছু দিচ্ছে না। নিজেরা যেভাবে ট্রলার ছাড়ার জন্য একটা যুক্তি করি, দেখলো যে যদি ভালো ছেলে মারিয়ে খাইলে কথাটা প্রকাশ হয়েছে, ওরা আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, তাই সে বাবা ছেলেটা যদি মারি দিই তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা হবো সবাই। তাহলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছি। সারা ভাবার জন্য, ভারতে আসার জন্য, যে বাংলাদেশ সরকার ছাড়ার জন্য ওকে ছেড়ে মারতে পারি, তাহলে বাংলাদেশ সরকার ছেড়ে দিব আমাদের। এই উদ্দেশ্য করে আমার ছেলেটারে মেরে দিচ্ছে, মেরে এখন এরা বলছে আমার ওই ছেলের হার্ট অ্যাটাক হয়েছে।